নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। খেলা দুনিয়ার সমস্ত খবরের আপডেট নিয়ে শুরু করছি স্পোর্টস টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বুধবার ইস্ট বেঙ্গল শ্রীনিধি ডেকান ম্যাচ দিয়ে এই মৌসুমের শেষ শুরু। ফাইনাল বাদে পুরো শিল্ডটায় টিকিট ফ্রি রাখার পরিকল্পনা করেছে আইএফএ। যদিও আইএফএ শিল্ডে নামার আগে চিন্তা ভাবল ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোর। 13 ডিসেম্বর যুব ভারতের ক্রীড়াঙ্গনে আসছেন লিওনেল মেসি। শোনা যাচ্ছে আরাধ্য দেবতা দর্শনে গিয়ে দর্শন হিসেবে আরো দুই ফুটবল দেবতার একজন বার্সেলোনার খেলা পর্তুগিজ তারকা ডেকো, অপরজন প্রখ্যাত ব্রাজিলিয়ান তারকা উইং ব্যাক ডানি আলভেস। মহিলাদের বিশ্বকাপে 8 নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং উপহার দিয়েছিলেন শিলিগুড়ির রিচা ঘোষ। আর তাতে শিলিগুড়ির সুভাষ পল্লীর ঘোষবাড়িতে উচ্ছ্বাস। যদিও তাদের একটাই লক্ষ্য, মেয়ের হাতে বিশ্বকাপ ট্রফি দেখা। একে তো মহিলাদের বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচ হারের ক্ষত, তার উপর শাস্তির খাড়া নেমে এলো পাকিস্তানের ক্রিকেটার সিদরা আমিনের ওপর। ভালো খেলার পরেও আইসিসির শাস্তির কবলে পড়তে হলো তাকে। এসিএল 2 থেকে মোহনবাগান নাম সরে দাঁড়িয়েছে বলেই ধরছে এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা। জানিয়ে সবুজ মেরুন সমর্থকদের মধ্যে বেশ খেদ রয়েছে। এই বিষয়ে মোহনবাগান ক্লাবের তরফ থেকে বিবৃতিও দেওয়া হয়েছে, যেখানে জানানো হয়েছে খেলার আগেও গুরুত্বপূর্ণ ফুটবলারদের জীবন। ফুটবলারদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইরানে এসিএল 2 ম্যাচ খেলতে যায়নি মোহনবাগান। সেপাহান এসের বিরুদ্ধে ম্যাচের আগে হাজির না হওয়ায় জেসন কামিংস, জেমি ম্যাকলারেনদের নিয়ে সিদ্ধান্তও নিয়েছে এএফসি। এবারের এসিএল 2 থেকে মোহনবাগান নাম সরিয়ে দিয়েছে বলেই ধরছে এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা। জানিয়ে সবুজ মেরুন সমর্থকদের মধ্যে বেশ খেদ রয়েছে। এই বিষয়ে মোহনবাগান ক্লাবের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে জানানো হয়েছে খেলার আগেও গুরুত্বপূর্ণ ফুটবলারদের জীবন। তাছাড়া সমর্থকদের আবেগের বশে সমালোচনা না করে যুক্তি দিয়ে ভাবার আর্জি ক্লাবের তরফ থেকে। রবিবার সকালে মোহনবাগান ক্লাব সচিব সৃঞ্জয় বোস ও সভাপতি দেবাশিস দত্তের তরফ থেকে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে এসিএল 2 নিয়ে বলা হয়েছে, আমরা তো গত বছরেও একই কারণে খেলতে যাইনি। ইরানে যে একটা সমস্যা হচ্ছে সেটা সবাই জানে। সেখানে ফুটবলাররা যদি নিরাপত্তার অভাব বোধ করেন, ম্যানেজমেন্ট সেখানে কিছুই করতে পারে না। খেলার আগেও গুরুত্বপূর্ণ ফুটবলারদের জীবন। আর এক্ষেত্রে আমরা ইরানে যাওয়ার সিদ্ধান্তটা ফুটবলারদের উপরেই ছেড়ে দিয়েছিলাম। এএফসিতে খেলতে না পারার জন্য আপনাদের মতো আমরাও মর্মাহত। কারণ সঞ্জীব গোয়েঙ্কা প্রতি বছর 70 থেকে 80 কোটি টাকার দল গঠন করেন সর্বোচ্চ স্তরে ভালো ফল করার জন্য, নিশ্চয়ই দ্বিতীয় সারির প্রতিযোগিতায় জেতার জন্য নয়। তাহলে এত খরচ করে দল গঠন করার পর কোনো সমস্যা না থাকলে ইরানে কেন খেলতে যাওয়া হবে না? ভারতীয় ফুটবল এখনো চরম সংকটের অবস্থা কাটিয়ে উঠতে পারেনি। এই পরিস্থিতিতে সঞ্জীব গোয়েঙ্কা বিশাল অর্থ ব্যয় করে দল বানিয়েছেন। সেটা জানিয়ে মোহনবাগান ক্লাবের তরফ থেকে সমর্থকদের কাছে আর্জি, মোহনবাগান কোথাও না খেললে অবশ্যই মর্মাহত হবেন, প্রতিবাদ করবেন, কিন্তু শুধুই আবেগের বশে সমালোচনা না করে একটু যুক্তি দিয়েও ভাবুন। যিনি প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে দল গড়ে আমাদের লক্ষ লক্ষ সমর্থকদের মুখে হাসি ফোটাচ্ছেন, তাকে এক লহমায় সমালোচনার কাঁটায় বিদ্ধ করতে আপনাদের হৃদয় কাঁপছে না? আবার বলছি, আমরা সবাই চাই মোহনবাগান ভারতীয় ফুটবল ছাড়িয়ে এশিয়াতেও নিজের সাম্রাজ্য বিস্তার করুক। আর তার জন্যই এই বিশাল দল গঠন। যখন খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, নিশ্চয়ই তার পেছনে কারণ রয়েছে। সাম্প্রতিক সময়ে জাতীয় স্তরের টুর্নামেন্টে সাফল্য পেয়েছে মোহনবাগান। সেই সূত্রেই এশিয়া স্তরে খেলার সুযোগ এসেছে। মোহনবাগান ক্লাবের তরফ থেকে বলা হয়েছে, এসিএল 2-তে মোহনবাগানের ইরানে খেলতে না যাওয়া নিয়ে সদস্য সমর্থকদের মনে যে ক্ষোভের সঞ্চার হয়েছে তা যে অমূলক তা আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি সব ধরনের প্রতিযোগিতাতেই মোহনবাগানের খেলা উচিত। আপনাদেরও একটা বিষয় মাথা রাখা উচিত, প্রতি বছর যে বিশাল বাজেটের দল তৈরি করা হচ্ছে তা সব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই। পরপর আইএসএল, লিগ, কাপ সব জিতে ভারতীয় ফুটবলে মোহনবাগানের জয় পতাকা উড়ানো নিশ্চয়ই সেই বার্তাই বহন করে। ক্লাবের তরফ থেকে কথা দেওয়া হয়েছে, কার্যকরী কমিটির পক্ষ থেকে মোহনবাগান সুপার জায়ান্টের বোর্ডে পুরো ব্যাপারটা আলোচনার জন্য তুলে ধরা হবে। আরও জানানো হয়েছে, দিনের শেষে আমরা সবাই বৃহত্তর মোহনবাগান পরিবার।
আর সবাই চাই শুধুই মোহনবাগানের জয় দেখতে। সমর্থকদের মুখে এই হাসি দেখার জন্য সঞ্জীব গোয়েঙ্কার এই বিশাল খরচ করে দল গঠন করা। আশা করব যে কোনো পরিস্থিতিতে আমাদের সদস্য সমর্থকেরা আমাদের প্রতিটি সিদ্ধান্তের পাশে থাকবেন। এটুকু বিশ্বাস করবেন, এখনো পর্যন্ত আমরা যা যা সিদ্ধান্ত নিয়েছি তা সবুজ মেরুন পতাকাকে তুলে ধরার জন্য নিয়েছি। আমাদের প্রতিটি পদক্ষেপ হবে আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য। পাশাপাশি আইএফএ শিল্ড নিয়ে বলা হয়েছে, আমরা প্রথম সারির কিছু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে হয়তো দ্বিতীয় সারির কিছু প্রতিযোগিতায় অংশ নিতে পারিনি, না হলে রিজার্ভ দল খেলিয়েছি। শিল্ড আমরা এর আগেও খেলিনি। অবশ্য গত 2 বছর ধরে এমনিতেই শিল্ড হচ্ছে না, কিন্তু ফিফা উইন্ডো মেনে যদি আইএফএ শিল্ড হয় তাহলে খেলতে কোনো সমস্যাই থাকে না। জাতীয় দলে 7 থেকে 8 জন ফুটবলার ডেকে নেওয়ার পর শিল্ড খেলতে নামলে রিজার্ভ দল খেলানো ছাড়া কোনো উপায় থাকে না। তারপরেও আমরা এই বছর শিল্ডে খেলছি। গতবার শিল্ড হলে সেটাও খেলতাম। আর কলকাতা লিগেও যদি আইএসএল এর ফুটবলার আমরা খেলাই তাহলে দীপেন্দু, সুহেল ভাটরা খেলার সুযোগ পাবে কোথায়? সব মিলিয়ে এসিএল 2 এবং আইএফএ শিল্ড নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল মোহনবাগান। হাই নিউজ নেটওয়ার্ক। বুধবার ইস্টবেঙ্গল শ্রীনিধি ডেকান ম্যাচ দিয়ে এই মরশুমে শিল্ড শুরু। ফাইনাল বাদে পুরো শিল্ডটাই টিকিট ফ্রি রাখার পরিকল্পনা করেছে আইএফএ। যদিও আইএফএ শিল্ডে নামার আগে চিন্তা বাড়ল ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর। রিজার্ভ দলের সঙ্গে ড্র করেছেন হামিদরা। অন্যদিকে শিল্ডের জন্য সোমবার থেকে প্রস্তুতি শুরু করছে মোহনবাগান। কলকাতা নয়, শিল্ডের উদ্বোধনী ম্যাচ হতে চলেছে কল্যাণীতে। বুধবার ইস্টবেঙ্গল শ্রীনিধি ডেকান ম্যাচ দিয়ে এই মরশুমের শিল্ড শুরু। একই সঙ্গে উদ্বোধনী ম্যাচের জন্য ফুটবল প্রেমীদের টিকিট কেটে ম্যাচ দেখতে হবে না। এই ম্যাচ ফ্রি টিকিট করেছে আইএফএ। শুধু এই ম্যাচই নয়, ফাইনাল বাদে পুরো শিল্ডটাই টিকিট ফ্রি রাখার পরিকল্পনা করেছে আইএফএ। যদিও আইএফএ শিল্ডে নামার আগে চিন্তা বাড়ল ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। রিজার্ভ দলের সঙ্গে ড্র করেছেন হামিদরা। অন্যদিকে শিল্ডের জন্য সোমবার থেকে প্রস্তুতি শুরু করেছে মোহনবাগান। কেন কিশোর ভারতীতে আয়োজন করা যাবে না উদ্বোধনী ম্যাচ? আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, শিল্ডের উদ্বোধন কল্যাণীতে করা হচ্ছে। চেষ্টা করা হচ্ছিল কিশোর ভারতীতে, কিন্তু কিশোর ভারতী 9 তারিখের আগে পাওয়া সম্ভব নয়। তাই বিকল্প মাঠ হিসেবে কল্যাণীকেই বাছা হলো। কল্যাণীতে আমরা ঘরোয়া লিগের ডার্বি দেখেছি। সেই ম্যাচে উপচে পড়েছিলেন ফুটবল প্রেমীরা। এবারের আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচটি দেখতে টিকিট লাগবে না দর্শকদের। কিছু পাসের ব্যবস্থা করা হবে ক্লাবগুলোর জন্য। শুধু উদ্বোধনী ম্যাচ নয়, পরিকল্পনা রয়েছে ফাইনাল ছাড়া পুরো শিল্ডটিকেই টিকিট ফ্রি করার। এই ম্যাচটি ছাড়া 2 প্রধান বাকি ম্যাচগুলো কলকাতাতেই খেলবে বলে আশ্বাস দিয়েছেন আইএফএ সচিব। আইএফএ তরফে শনিবার শিল্ডের সূচি ঘোষণা করা হলেও ভেন্যু ও ম্যাচ টাইম শনিবার দিন ঘোষণা করা হয়নি। 18 তারিখ শিল্ডের ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। শিল্ড অভিযানে নামার 3 দিন আগে অন্তঃস্কোয়াড ম্যাচে দলের হাল দেখে নিতে চেয়েছিলেন লাল হলুদ হেড স্যার। 5 বিদেশি নিয়ে গড়া অস্কারের প্রথম দল সেই ম্যাচে হারাতে পারল না রিজার্ভ বেঞ্চ ও কলকাতা লিগের এক ঝাঁক ফুটবলার নিয়ে তৈরি একাদশকে। ম্যাচ শেষ হলো 1-1 গোলে। 2 পক্ষের হয়ে গোল করলেন হামিদ আহদাদ ও জেসিন টিকে। প্রথমে মিগুয়েলের কর্নারে মাথা ছুঁয়ে গোল করে যান হামিদ, পরে সেই গোল শোধ করেন জেসিন। মিগুয়েলের একটি গোল অবশ্য বাতিল হয়। অন্যদিকে শিল্ডের জন্য সোমবার থেকে যুব ভারতের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করাবেন কোচ জোসে মলিনা। জেসন কামিংসের প্রথম ম্যাচ আগামী 9 অক্টোবর। প্রতিপক্ষ গোকুলাম এফসি। আই লিগের টিম হলেও গোকুলামকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সবুজ মেরুন শিবির। শিল্ডের নিয়ম অনুযায়ী 6 বিদেশি রেজিস্ট্রেশন করানো গেলেও প্রথম একাদশে 4 জন বিদেশি রাখা যাবে। সেই অনুযায়ী নিজের পরিকল্পনা সাজাচ্ছেন মোহনবাগান কোচ মলিনা। প্রসঙ্গত, মোহনবাগান আর ইস্টবেঙ্গলকে 2টো আলাদা গ্রুপে রাখা হয়েছে। 2টো গ্রুপ থেকে একটা করে টিম ফাইনালে উঠবে। গোকুলামের পর মোহনবাগানের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস। এই ম্যাচ 15 অক্টোবর। বুধবার উদ্বোধনী ম্যাচে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ পার্থ ভৌমিককে আমন্ত্রণ জানানো হবে। ঢাকবাজি উদ্বোধন করা হবে শিল্ডের। আইএফএ সচিবের আশা, ঘরোয়া লিগের ডার্বিতে যেমন উন্মাদনা দেখা গিয়েছিল কল্যাণীতে, তেমনই শিল্ড নিয়েও আগ্রহ থাকবে কল্যাণী স্টেডিয়ামে। ইস্টবেঙ্গল নামার পরের দিনই শিল্ডে গোকুলাম কেরালার বিরুদ্ধে নামতে চলেছে মোহনবাগান। ফাইনাল ছাড়া সব ম্যাচই দুপুর 3টে থেকে শুরু হবে। ইস্টবেঙ্গলের গ্রুপে শ্রীনিধি ছাড়াও রয়েছে নামধারী এফসি। মোহনবাগানের গ্রুপে রয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও গোকুলাম কেরালা।
ঠিক হয়েছে 4 বিদেশি খেলতে পারবে ক্লাবগুলোতে। হাই নিউজ নেটওয়ার্ক। 13ই ডিসেম্বর যুব ভারতী ক্রীড়াঙ্গনে আসছেন লিওনেল মেসি। শোনা যাচ্ছে আরাধ্য দেবতা দর্শনে গিয়ে দর্শন হয়ে যাবে আরো 2 ফুটবল দেবতার। একজন বার্সেলোনায় খেলা পর্তুগিজ তারকা ডেকো, অপরজন প্রখ্যাত ব্রাজিলিয়ান তারকা উইং ব্যাক ডানি আলভেজ। উপস্থিত থাকতে পারেন বাতিস্তুতাও, অর্থাৎ মেসি দর্শনে গিয়ে পৃথিবী দর্শন হয়ে যাবে। আপনি হয়তো মনে মনে পরিকল্পনা করে রেখেছেন 13ই ডিসেম্বর যুব ভারতী ক্রীড়াঙ্গনে যাবেন লিওনেল মেসিকে দেখতে। বিশ্ব ফুটবলের নায়ককে ঘরের মাঠে চাক্ষুষ করার জন্য দিন গুনছেন। সেরকম মানসিক প্রস্তুতি নিয়ে মাঠেও গেলেন, কিন্তু মাঠে গিয়ে যদি দেখেন আপনার আরাধ্য ফুটবল দেবতা মেসির পাশে দাঁড়িয়ে আছেন আরেক 2 প্রখ্যাত মেসির বার্সেলোনা সতীর্থ, তাহলে কেমন অনুভূতি হবে? আরাধ্য দেবতা দর্শনে গিয়ে দর্শন হয়ে যাবে আরো 2 ফুটবল দেবতার। একজন মেসির সতীর্থ হিসেবে একটা বার্সেলোনায় খেলা পর্তুগিজ তারকা ডেকো, অপরজন প্রখ্যাত ব্রাজিলিয়ান তারকা উইং ব্যাক ডানি আলভেজ। ভাবুন তো, সেই মুহূর্তে তাহলে যুব ভারতীর পরিস্থিতিটা ঠিক কিরকম হবে? শোনা যাচ্ছে সেদিন মাঠে উপস্থিত থাকতে পারেন বাতিগোলো, মানে বাতিস্তুতা, অর্থাৎ মেসি দর্শনে গিয়ে পৃথিবী দর্শন হয়ে যাবে। আপাতত যা পরিস্থিতি, তাতে মেসির দলকে কিন্তু সংগঠকদের পক্ষ থেকে এখনো জানানো হয়নি ডেকো আর ডানি আলভেজকে উপস্থিত করানোর কথা। এই 2 প্রাক্তন বার্সেলোনা তারকাকে হাজির করিয়ে কলকাতার বুকে আর্জেন্টাইন তারকাকে চমকে দিতে চাইছেন সংগঠকরা। মোটামুটিভাবে এরকমই পরিকল্পনা করা হয়েছে কলকাতায়। এমনিতে 14ই ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে মেসির আগমন ঘিরে চাঁদের হাট বসছে। শাহরুখ, আমির, ঋত্বিক, সচিন, ধোনি, বিরাট, শুভমন গিল, রণবীর কাপুর সবাই হাজির থাকবেন মেসি দর্শনে। কিন্তু চমকের দিক থেকে কলকাতা কেন পিছিয়ে থাকবে? মেসির পাশাপাশি ডেকো, ডানি আলভেজ, বাতিস্তুরা তো থাকবেনই। শোনা যাচ্ছে বলিউডের বাদশাহ শাহরুখ খান যেহেতু মুম্বাইতে মেসির অনুষ্ঠানে থাকবেন, কলকাতায় যুব ভারতীর ক্রীড়াঙ্গনে তাই হাজির থাকতে পারেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। 13ই ডিসেম্বর কলকাতা যুব ভারতীতে মেসি দর্শনকে কেন্দ্র করে যে মঞ্চ ভাবা হয়েছে, তাতে উপস্থিত থাকবেন অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এখানেই মঞ্চ ভাগ করে নিতে পারেন অমিতাভ বচ্চন। মুম্বাই না করে অমিতাভ বচ্চনকে কলকাতায় নিয়ে আসার পিছনে যে পরিকল্পনা সাধিত হয়েছে, তাতে অমিতাভের কলকাতা যোগকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলার জামাই, তাই মুম্বাই নয়, অমিতাভ বচ্চন মেসি দর্শনে হাজির হবেন কলকাতায়। শুধু তো উপস্থিতি নয়, মেসির সামনে তারকাদের ছোট একটা ফুটবল ম্যাচও হবে। মুম্বাইয়ের তারকার ম্যাচে যেরকম বলিউড তারকারা খেলবেন ক্রিকেটারদের সঙ্গে, কলকাতাতেও সেরকমই হবে। তবে অভিষেক বচ্চন, জন আব্রাহামরা মুম্বাইয়ে না খেলে কলকাতায় চলে আসছেন তারকা ম্যাচ খেলার জন্য। সেভাবে বলতে গেলে এবারে যে মেসির ভারত দর্শন, তাতে 13ই ডিসেম্বর কলকাতাতেই মেসির প্রথম পা রাখা হবে। আর তাই কলকাতার অনুষ্ঠানটিকে জাঁকজমক করতে চাইছেন সংগঠকরা। চেষ্টা হচ্ছে মেসির ম্যাচকে কেন্দ্র করে যত বেশি সম্ভব তারকাকে সেদিন যুব ভারতীতে হাজির করানো। যুব ভারতীতে মেসি দর্শনের জন্য অনলাইনে টিকিট ছাড়া হবে 8ই অক্টোবর থেকে। কিন্তু তার আগেই যেভাবে টিকিটের চাহিদা, তাতে যে পরিমাণ টিকিট রাখা হয়েছে বিক্রির জন্য, তার থেকে বেশি আবেদন ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে। ফলে মেসি দর্শন নিয়ে টিকিটের যে একটা হাহাকার তৈরি হবে, তা এখন থেকেই বলে দেওয়া যায়। 13ই ডিসেম্বর কলকাতা কাটিয়ে সেদিন রাতে মুম্বাই চলে যাবেন মেসি। সেখানে প্রথমে আদানি গ্রুপের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তারপর প্রাক্তন ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেলের সঙ্গেও সাক্ষাতের পরিকল্পনা রয়েছে। 14ই ডিসেম্বর সারা দিন মুম্বাই কাটিয়ে রাতেই মেসি চলে যাবেন দিল্লি। সেখানে পরের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাতরাশে মিলিত হবেন আর্জেন্টাইন তারকা। সঙ্গে থাকবেন প্রফুল্ল প্যাটেল। অনুষ্ঠান অরুণ জেটলি স্টেডিয়ামেও। অনুষ্ঠান শেষে সেদিন রাতেই ভারত ছাড়বেন মেসি। হাই নিউজ নেটওয়ার্ক।
মহিলাদের বিশ্বকাপে ৮ নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং উপহার দিয়েছিলেন শিলিগুড়ির রিচা ঘোষ। তার দাপুটে ইনিংসে ভর করেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ব্যাট করে 247 রান তোলে ভারত। 88 রানে জয় পায় উইমেন ইন ব্লুরা। আর তাতে শিলিগুড়ির সুভাষপল্লীতে ঘোষবাড়িতে উচ্ছ্বাস, যদিও তাদের একটাই লক্ষ্য, মেয়ের হাতে বিশ্বকাপ ট্রফি দেখা। মহিলাদের বিশ্বকাপে ৮ নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং উপহার দিয়েছিলেন শিলিগুড়ির রিচা ঘোষ। তার দাপুটে ইনিংস ভরা করে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ব্যাট করে 247 রান তোলে ভারত। শেষমেশ 88 রানে জয় পায় উইমেন্স ইন ব্লুরা। আর তাতে শিলিগুড়ির সুভাষপল্লীতে ঘোষবাড়িতে উচ্ছ্বাস হয়, যদিও তাদের একটাই লক্ষ্য ছিল মেয়ের হাতে বিশ্বকাপ ট্রফি দেখা। রিচার হাতে বিশ্বকাপ উঠলেই যে 16 কলা পূর্ণ হবে। তাই ভারতীয় মহিলা দলের এই উইকেট রক্ষকের পরিবার চায় মেয়ের এই ফর্ম ফাইনাল পর্যন্ত থাকুক, আরও অনেক এমন ইনিংস বেরিয়ে আসুক তার ব্যাট থেকে। বিশ্বকাপে ভারত পাকিস্তানের খেলা মানেই রবিবার যখন খেলা শুরু হয় তখন থেকেই আপামর ভারতবাসীর মতো ঘোষ পরিবারও টিভির সামনে বসে পড়েছিল। ভারত প্রথম দিকে ভালো শুরু করলেও হঠাৎ করে উইকেটে হারতে শুরু করে। 6 উইকেট পড়ে যায় যখন সবাই ভাবছে রিচা নামবে, কিন্তু তখন তাকে না নামিয়ে স্নেহা রানাকে নামানো হয়। এরপরেই 22 গজে অবতীর্ণ হয় শিলিগুড়ির রিচা ঘোষ। 22 গজে নেমেই ব্যাটে ঝড় তোলেন রিচা। 3টে 4 ও 2টো বিশাল ছক্কা হাঁকিয়ে 20 বলে অপরাজিত 35 রান করেন রিচা। এই ঝোড়ো ইনিংসের সৌজন্যে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় 247। মেয়ের এমন বিধ্বংসী ব্যাটিং দেখে বেজায় খুশি হয় তার বাবা মানবেন্দ্র ঘোষ। তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে জয় সবসময় ভালো লাগে, সেখানে যদি মেয়ের অবদান থাকে তাহলে তো সোনায় সোহাগা। তবে একটা ইনিংস নয়, ওকে এরকম আরো অনেক ম্যাচ উইনিং ইনিংস খেলতে হবে। আর আমরা চাই প্রতিটি ম্যাচে ওর অবদান থাকুক। তবে মূল লক্ষ্য বিশ্বকাপ জয়। ভারত প্রথমবার বিশ্বকাপ জিতুক, সেটাই আমরা চাইছি। আর এই জয়ে মেয়ের ব্যাটে রান আসুক। আবার রিচার মা স্বপ্না ঘোষ বেজায় খুশি। তিনি ইতিমধ্যেই মা দুর্গার কাছে প্রার্থনা করেছেন যাতে মেয়ের হাতে বিশ্বকাপ ওঠে। 9 অক্টোবর বৃহস্পতিবার ভোরে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে রিচা সহ ভারতীয় দলের সাফল্য কামনা করছে শিলিগুড়িবাসী। হাই নিউজ নেটওয়ার্ক। একে তো মহিলাদের বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচে হারের ক্ষত, তার উপর শাস্তির খাড়া নেমে এলো পাকিস্তানের ক্রিকেটার সিদ্দার আমিনের উপর। ভালো খেলার পরেও আইসিসির শাস্তির কবলে পড়তে হলো তাকে, তবে সেই শাস্তি মেনেও নিয়েছেন তিনি। ফের ভারতের কাছে হার, এবার মহিলাদের বিশ্বকাপে। এই ঘটনা নতুন কিছু নয়, ভারতের কাছে হেরেই চলেছে পাকিস্তান। অন্যদিকে রবিবার ম্যাচের পর শান্তি পেলেন পাকিস্তানের এক ক্রিকেটার। আইসিসির নিয়ম ভাঙার কারণে শাস্তি দেওয়া হয়েছে তাকে, সেই শাস্তি মেনে নিয়েছেন তিনি। পাকিস্তানের হয়ে সবচেয়ে ভালো খেলেছিলেন সিদ্রা আমিন, তিনি শাস্তি পেয়েছেন। আইসিসি জানিয়েছে শৃঙ্খলা বিধির 2.2 ধারা ভেঙেছেন তিনি। আন্তর্জাতিক কোনো ম্যাচে ক্রিকেট খেলার সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জাম বা সংশ্লিষ্ট অন্য কিছুকে অসম্মান করলে এই শাস্তি দেওয়া হয়। পাকিস্তানে রান তাড়া করার সময় 40তম ওভারে ঘটনাটি ঘটে। আউট হওয়ার পর নিজের ব্যাটটি মাটিতে আছড়ে ফেলেন আমিন। তাকে সতর্ক করে দিয়েছে আইসিসি। একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। গত 24 মাসে এটাই প্রথম অপরাধ আমিনের। লেভেল 1-এ অপরাধ করেছেন বলে আমিনকে শুধু সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে। মাঠের আম্পায়ার লরেন আগেনবাগ, নিমালি পেরেরা, তৃতীয় আম্পায়ার কেরিন ক্লাস্টে এবং চতুর্থ আম্পায়ার কিম কটন অভিযোগ এনেছিল আমিনের বিরুদ্ধে। পাকিস্তানের ওপেনার অপরাধ মেনে নেওয়ার আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি। রবিবার ম্যাচে 106 বলে 81 রান করেছিলেন আমিন। তিনিই দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী। পরের ম্যাচ আগামী 8 অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে পাকিস্তান। এই ঘটনায় ভারতের কাছে হারের পর পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা বলেছেন, আমরা পাওয়ার প্লেতে অনেক রান দিয়ে ফেলেছি, অতিরিক্তও রান দিয়েছি। ডেথ ওভারেও একই জিনিস হয়েছে। মনে হচ্ছে 200-র মধ্যে ওদেরকে আটকে রাখতে পারলে ভালো হতো। ব্যাটিং বিভাগেও যে চিন্তার কারণ সেটাও মেনে নিয়েছেন তিনি। বলেছেন, আমরা বিশেষত ব্যাটারদের নিয়ে টপ এবং মিডল অর্ডার তৈরি করেছি। ওদের আরও ভালোভাবে এগিয়ে আসতে হবে, আরও স্বাধীনতা নিয়ে খেলতে হবে।
লম্বা জুটি করতে হবে, সবার আগে পরিস্থিতি পিচ ভালো করে বুঝতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। দাবা প্রতিযোগিতায় আমেরিকার বিরুদ্ধে ভারত 5-0 ব্যবধানে হারল। তবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে মার্কিন দাবাড়ু হিকারু নাকামুরা। ভারতীয় দাবাড়ু ডি গুকেশকে হারানোর পর তার রাজা ছুড়ে মারলেন দর্শকদের মধ্যে। এই ঔদ্ধত্য দেখে রীতিমতো ক্ষুব্ধ দাবা ভক্তরা, এমনকি সুর চড়িয়েছেন রাশিয়ান গ্র্যান্ডমাস্টার ভ্লাদিমির ক্রামনিক। নেহাতি প্রদর্শনী একটি টুর্নামেন্ট, সেই অর্থে বিরাট কোনো ট্রফি ছিল না পুরস্কার হিসেবে। সেই দাবা প্রতিযোগিতায় আমেরিকার বিরুদ্ধে ভারত 5-0 ব্যবধানে হারল। তবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে মার্কিন দাবাড়ু হিকারু নাকামুরা। ভারতীয় দাবাড়ু ডি গুকেশকে হারানোর পর তার রাজা ছুড়ে মারলেন দর্শকদের মধ্যে। এই ঔদ্ধত্য দেখে রীতিমতো ক্ষুব্ধ দাবা ভক্তরা, এমনকি সুর চড়িয়েছেন রাশিয়ান গ্র্যান্ডমাস্টার ভ্লাদিমির ক্রামনিক। টেক্সাসের চেকমেট ইউএসএ বনাম ইন্ডিয়া টুর্নামেন্টে দুই দেশের একাধিক বিখ্যাত দাবাড়ু অংশ করেন। ভারতের হয়ে লড়েছিলেন ডি গুকেশ, অর্জুন ইরিগাসি, দিব্যা দেশমুখরা। অন্যদিকে নাকামুরা ছাড়াও ফাবিয়ানো কারুয়ানা, কারিসা ওয়াইপ ছিলেন। সেখানে গুকেশের বিরুদ্ধে প্রথম লড়াইয়ে জেতেন নাকামুরা। গোটা ম্যাচটাই খুব হালকা ছলে হয়েছিল, কিন্তু নীল জার্সি পরা নাকামুরা জিততেই গুকেশের রাজা দর্শকদের দিকে ছুড়ে মারেন। গুকেশ অবশ্য সেদিকে নজর না দিয়ে গুটিগুলো গুছিয়ে রাখতে দেখেন, কিন্তু হারের পর নাকামুরা আচরণে যে তিনিও হতাশ হয়েছেন তা অন্তত স্পষ্ট। মার্কিন দাবাড়ুর আচরণকে ভালো চোখে নেয়নি দাবা ভক্তরা। নাকামুরার আচরণকে ক্ষমাহীন ঔদ্ধত্য বলছেন অনেকেই। রাশিয়ান কিংবদন্তি দাবাড়ু ক্রামনিক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এটা শুধু নোংরামি নয়, আধুনিক দাবা যে কতটা নিচে নেমেছে তা এতেই বোঝা যাচ্ছে। অনেক দাবাড়ু আছে যারা অন্যকে সম্মান দিতে জানে, ভদ্র ব্যবহার করে, কিন্তু জঘন্য আচরণের প্লেয়ারদের এই ধরনের আচরণকে প্রশ্রয় দেওয়া আমাদের খেলাটার জন্য ক্ষতি। নাকামুরা অবশ্য ভুল স্বীকার করছেন না। তার বক্তব্য, আমরা একা একাই সেলিব্রেট করি, দাবা খেলাটা খুব নিঃসঙ্গ একটা কাজ, ফলে আমি কি করছি তার জন্য কাউকে কৈফিয়ত দেব না। অন্যদিকে আমেরিকার আরেক দাবাড়ু লেবি রোজমানের দাবি, রাজা ছুড়ে দেওয়াটা আয়োজকদের পরিকল্পনার অংশ ছিল, কিন্তু তাতে নেটিজেনরা পাল্টা দিচ্ছেন। নাকামুরার কাণ্ডকে লঘু করে দেখানোর জন্যই এই সাফাই দেওয়া হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস এখানেই শেষ করছি। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।